আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা ছিল অষ্টম অধ্যায়ের, সেটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে আমরা কিভাবে সরাসরি অঙ্ক করব, সেইটি নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল। আগের ক্লাসে তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম যে সরলরৈখিক পদ্ধতিতে অপচয় নির্ণয়ের 3টি সূত্র ছিল, বিকল্প একটির বিকল্প অপরটি। এই সূত্র তিনি তোমাদের মুখস্থ করার কথা ছিল এবং 3টি জাবেদা লিখে দিয়েছিলাম। সেই জাবেদাগুলো তোমাদের পড়ার কথা ছিল। তোমরা নিশ্চয়ই সেগুলো পড়েছো এবং তোমরা সেগুলো এখন পারো। সেগুলো পড়ে থাকলে এবং পারলেই কেবল তোমরা আজকের অঙ্কটি বুঝতে পারবে এবং তোমাদের কাছে সহজ লাগবে। সেখানে 3টি সূত্র ছিল এরকম যে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় নির্ণয় করার প্রথম সূত্রটি ছিল সম্পদের মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল, অথবা সম্পদের মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ব্র্যাকেট দিয়ে মানে ফার্স্ট ব্র্যাকেট দেব গুণ অপচয়ের হার। আর যদি অপচয়ের হার দেওয়া থাকে এবং ভগ্নাবশেষ মূল্য দেওয়া না থাকে, তখন আমরা বলেছিলাম সম্পদের মোট ব্যয় ইন্টু অপচয়ের হার। এই 3টির কোন সূত্রটি আমরা কখন ব্যবহার করব তা নির্ভর করবে আমাদের উদ্দীপকে তথ্যের উপর, যে আমাদের কী পরিমাণ ডাটা দেওয়া আছে আর আমাদের কাজ করতে সেগুলো কোনগুলো দরকার হবে, তার সাথে সামঞ্জস্য রেখে আমরা বাছাই করব যে আমরা কোন পদ্ধতিতে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে তোমাদের সামনে একটি উদ্দীপক দেওয়া আছে। তোমরা উদ্দীপকটি আগে খাতায় উঠিয়ে নাও। আমি পড়ছি, ঢাকা ট্রেডার্স 2014 সালের 1 জানুয়ারি তারিখে 1 জানুয়ারি তারিখে বরিশাল মেশিনারিজ লিমিটেড হতে 5 লক্ষ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। তোমরা সেই জাবেদা চ্যাপ্টার এবং খতিয়ান চ্যাপ্টারে তোমাদের আমি বলেছি যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যদি কোনো কিছু ক্রয় করা হয় এবং সেখানে তার নাম লেখা থাকে এবং নগদে বা চেকে ক্রয় করা হয়েছে এই কথা বলা না থাকে, তাহলে ধরে নিতে হবে এটা অবশ্যই বাকিতে ক্রয় করা হয়েছে। তো যেহেতু এখানে বরিশাল মেশিনারিজ লিমিটেড থেকে এটি ক্রয় করা হয়েছে এবং নগদ কথা বলা নেই বা চেকে বলা নেই, সুতরাং এটা বাকিতে ক্রয় করা হয়েছে। তো তোমরা যন্ত্রপাতি বাকিতে ক্রয় করার যে কাজটি সেটি এখানে করতে হবে। তোমাদের খেয়াল রাখতে হবে কবে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে। এরপরে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে এই মেশিনের টাকা মানে উক্ত যন্ত্রপাতি ক্রয়ের মূল্য চেকে পরিশোধ করা হয়, অর্থাৎ বরিশাল মেশিনারিজ লিমিটেডের যে পাওনা, সেই পাওনা চেক দ্বারা নিষ্পত্তি করা হয়েছে। যন্ত্রপাতিটির পরিবহন ব্যয়, অর্থাৎ এটি ক্রয় করার পরে কারবারে আনা পর্যন্ত পরিবহন ব্যয় ছিল 20,000 টাকা এবং সংস্থাপন ব্যয় ছিল 10,000 টাকা। তোমরা এই বিষয়গুলো আমাদের অঙ্ক করার জন্য যে তথ্যগুলো দরকার সেগুলো আন্ডারলাইন করে নেবে। যে আমাদের ক্রয় মূল্য ছিল 5 লাখ টাকা, পরিবহন ব্যয় ছিল 20,000 টাকা, এগুলো আমাদের অঙ্ক করতে লাগবে। এই তথ্যগুলো তোমরা আন্ডারলাইন করে নেবে। সংস্থাপন ব্যয় ছিল 10,000 টাকা। অনুমান করা হয় যে যন্ত্রপাতিটির সম্ভাব্য আয়ুষ্কাল 10 বছর, অর্থাৎ এই মেশিনটি 10 বছর ব্যবহার করা যাবে এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য অনুমান করা হয় 30,000 টাকা। অর্থাৎ 10 বছর ব্যবহার করার পরে এই মেশিনটি 30,000 টাকায় বিক্রি করা যাবে বলে অনুমান করা হচ্ছে, যেটাকে আমরা বলি ভগ্নাবশেষ মূল্য বা সলভেজ ভ্যালু। প্রতিষ্ঠান সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করেন, অর্থাৎ এই প্রতিষ্ঠান অবচয় ধার্য করবে সরলরৈখিক পদ্ধতিতে। প্রতি বছর হিসাবকাল সমাপ্ত ধরা হয় 31 ডিসেম্বর তারিখে, অর্থাৎ 31 ডিসেম্বর তারিখে এই প্রতিষ্ঠানের হিসাবকাল সমাপ্ত হয়ে থাকে। তাহলে উদ্দীপকটি তোমরা আমি পড়েছি, তোমরা ভালো করে খাতায় লিখে নাও। লিখে
তারপরে তোমরা আমার সাথে কাজ করো। দেখো, এই উদ্দীপকের আলোকে 3টি প্রশ্ন করা হয়েছে। সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ প্রতি বছর অবচয়ের পরিমাণ কত করে হবে বার্ষিক, সেটি নির্ণয় করতে বলা হয়েছে। 2014 ইং হতে 2016 ইং পর্যন্ত, অর্থাৎ 14, 15, 16 3 বছরের জন্য প্রয়োজনীয় জাবেদা দিতে বলা হয়েছে, জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে। প্রথম 3 বছরের জন্য অবচয় হিসাব, অবচয় হিসাব মানে অবচয়ের খতিয়ান। পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি, অর্থাৎ যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয়। এখানে তোমাদের একটি জিনিস আমি খুব একটু সিম্পল একটি পয়েন্ট রয়েছে এখানে, যেটি তোমাদের জানা থাকতে হবে, না জানলে পরে পরীক্ষায় অনেক স্টুডেন্টই বিভ্রান্তির শিকার হয়। তোমরা খেয়াল করো, আমি বলেছি পুঞ্জীভূত অবচয়, একটা হাইফেন আছে মাঝখানে, যন্ত্রপাতি, এই পুরো শব্দটি কিন্তু একটি নাম। এখানে একটি খতিয়ানের কথা বলা হয়েছে, অর্থাৎ যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয়। যদি এখানে হাইফেন না হয়ে কমা হয়ে যেত, পুঞ্জীভূত অবচয় হিসাব, যন্ত্রপাতি হিসাব, তখন খতিয়ান হয়ে যেত এখানে দুটি, যে পুঞ্জীভূত অবচয় হিসাব একটি, যন্ত্রপাতি হিসাব একটি। যদি তখন এখানে আরেকটি হিসাব লেখা থাকতো। এই কমা না দিয়ে যদি হাইফেন থাকে, হাইফেন দিয়ে বলা থাকে পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো, তখন বুঝতে পারি একটি খতিয়ান। সে কোন খতিয়ান? পুঞ্জীভূত অবচয় খতিয়ান। কার পুঞ্জীভূত অবচয়? যন্ত্রপাতির পুঞ্জীভূত অবচয়। এই পুরো শব্দটি মিলে হচ্ছে একটি শব্দ। তাহলে এখানে আমরা দুটি খতিয়ান করতে বলা হয়েছে, একটি অবচয় হিসাব আর একটি পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে এই উদ্দীপকে আমাদেরকে প্রথম বলা হয়েছে যে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। পরে বলা হয়েছে 3 বছরের জন্য জাবেদা দাখিলা দিতে বলা হয়েছে। ঘ নম্বরে বলা হয়েছে দুটি খতিয়ান করতে বলা হয়েছে, অবচয় খতিয়ান এবং পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান। তোমরা উদ্দীপকটি ভালো করে খাতায় উঠিয়ে নাও, উদ্দীপকটি উঠিয়ে নাও, তারপরে আমি তোমাদের সাথে তার সমাধান নিয়ে আলোচনা করবো। তোমরা উদ্দীপকটি ভালো করে উঠিয়ে নাও। আমার মনে হয় তোমরা উদ্দীপকটি উঠানো হয়েছে। আবার বলছি, ঢাকা ট্রেডার্স 2014 সালের 1 জানুয়ারি তারিখে বরিশাল মেশিনারিজ লিমিটেড হতে 5 লক্ষ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। 1 ফেব্রুয়ারি 2014 তারিখে উক্ত যন্ত্রপাতির মূল্য চেকে পরিশোধ করা হয়। যন্ত্রপাতিটির পরিবহন ব্যয় 20,000 টাকা, সংস্থাপন ব্যয় 10,000 টাকা। অনুমান করা হয় যে যন্ত্রপাতিটির সম্ভাব্য আয়ুষ্কাল 10 বছর এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য অনুমান করা হয় 30,000 টাকা। প্রতিষ্ঠানে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রতি বছর হিসাব কাল সমাপ্ত ধরা হয় 31 ডিসেম্বর তারিখে। আমাদের প্রশ্ন ছিল সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। 2014 ইং হতে 16 ইং পর্যন্ত প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। প্রথম 3 বছরের অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো। তোমরা উদ্দীপকটি উঠিয়েছ আমার বিশ্বাস। আমি মুছে দিচ্ছি, এবার আমরা আমাদের সলিউশনে চলে যাব। দেখো, আমাদের ক নাম্বার প্রশ্নের যদি আমরা উত্তর দিই, ক নাম্বারে বলা হয়েছে যে সরল রৈখিক পদ্ধতিতে সরল রৈখিকের আরেক নাম কিন্তু আমি তোমাদের বলেছি স্থির কিস্তি পদ্ধতি। স্থির কিস্তি পদ্ধতি, সরল রৈখিক
পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয়। তো সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটি, প্রথম যে সূত্রটি আমরা বলেছি, সম্পদের মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। তো এই সূত্রটি অ্যাপ্লাই করার জন্য তিনটি উপাদান দরকার। সম্পদের মোট ব্যয় দরকার, ভগ্নাবশেষ মূল্য দরকার এবং আয়ুষ্কাল দরকার। তো তোমরা উদ্দীপকে পড়ে দেখেছো যে তিনটি তথ্যই এখানে রয়েছে। তাহলে আমরা প্রথম সূত্রটি এখানে অ্যাপ্লাই করতে পারি। আমরা লিখতে পারি সম্পদের মোট ব্যয়, সম্পদের মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ সম্ভাব্য আয়ুষ্কাল। যেহেতু এখানে এই তিনটি জিনিস আমাদের প্রয়োজন, তো তুমি উদ্দীপক পড়ে দেখো আমার তিনটি উপাদান রয়েছে কিনা। আমরা এখানে তুমি পাশে অথবা রাফে আমি এখানে লিখে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যদি সম্পদের মোট ব্যয় বের করি, মোট ব্যয় যদি বের করি, তাহলে আমরা কি পাবো? প্রথমে বলেছি সম্পদের ক্রয় মূল্য। ক্রয় মূল্য আছে এখানে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। পরিবহন ব্যয়, পরিবহন ব্যয় আছে এখানে 20,000 টাকা। সংস্থাপন ব্যয় রয়েছে 10,000 টাকা। তাহলে আমার মোট ব্যয় হয়ে গেল 5,30,000 টাকা। আমরা এই সম্পদের মোট ব্যয় পাইলাম 5,30,000 টাকা। এরপরে ভগ্নাবশেষ মূল্য উদ্দীপকে দেওয়া আছে 30,000 টাকা, যেটি অঙ্কের উদ্দীপকে উল্লেখ করে রয়েছে। তো তুমি সেটা লিখে নিতে পারো। এটি যদি আমরা 1 নম্বর বলি, 2 নম্বরটা যদি বলি ভগ্নাবশেষ মূল্য, ৳30,000 টাকা। আয়ুষ্কাল রয়েছে 10 বছর। তাহলে আমার এই উদ্দীপক থেকে আমার ক নম্বরে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 3টি উপাদান দরকার। 3টি উপাদান আমাদের হাতে রয়েছে। এবার এই 3টি উপাদান দিয়ে যদি আমি কাজ করি, তো দেখো মোট ব্যয় পেয়েছি আমরা 5,30,000 টাকা। আমাদের ভগ্নাবশেষ মূল্য পেয়েছি আমরা 30,000 টাকা। আয়ুষ্কাল পেয়েছি আমরা 10 বছর। তাহলে আমি তোমাদের বলেছি সম্পদের মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এর পার্থক্য দিয়ে আমরা যেটি পাচ্ছি তাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য। তাহলে আমাদের 10 বছরে অবচয়যোগ্য মূল্য দ্বারা 5,30,000 মাইনাস 30, তাহলে 10 বছরের অবচয়যোগ্য মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা, যা 10 দিয়ে ভাগ করলে আমরা প্রতি বছর অবচয় পেয়ে পাবো 50,000 টাকা। এই হচ্ছে আমাদের বার্ষিক অবচয়। অর্থাৎ ক নম্বরের উত্তর আমরা পেলাম প্রতি বছর অবচয় 50,000 টাকা। যেহেতু এটি সরল রৈখিক পদ্ধতি, স্থির কিস্তি পদ্ধতি, অতএব প্রতি বছর এই সম্পদের উপর, এই যন্ত্রপাতির উপর অবচয় হবে 50,000 টাকা করে। অতএব আমাকে আর দ্বিতীয় বছর তৃতীয় বছর অবচয় বের করার প্রয়োজন নেই, কারণ প্রত্যেক বছর কত করে হবে? 50,000 করে হবে। যদি সম্পদের পরিমাণ ডিফারেন্ট হতো, অবচয়ের পরিমাণ চেঞ্জ হতো, তাহলে আমরা 3 বছর অবচয় বের করতাম।
যেহেতু আমাদেরকে বার্ষিক অবচয় বের করতে বলা হয়েছে, তো শুধু এখন বার্ষিক অবচয় পেলাম আমরা 50,000 টাকা। এই হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। তো দেখো, সূত্রটি যদি তোমরা পারো, সূত্রটি যদি তোমাদের মনে থাকে, তাহলে উদ্দীপক থেকে শুধু তথ্যগুলো বসায় দিলেই তুমি উত্তর পেয়ে যাচ্ছ। তাহলে বার্ষিক অবচয় পেলাম আমরা কত? 50,000 টাকা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আমাদের খ নম্বরের উত্তরে চলে যাব। তোমরা খাতা উঠিয়ে নাও, উঠে নিলে পরে আমি মুছে দেব। ততটাই আমি মুছে দিচ্ছি। খ নম্বরে বলা হয়েছে আমাদেরকে প্রথম 3 বছরের জাবেদা করতে বলা হয়েছে। তো প্রথম 3 বছরে যদি আমরা জাবেদা করি, এখানে আমরা কার হিসাব করতেছি এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। এখানে প্রতিষ্ঠানের নাম কিন্তু রয়েছে দুইটা, একটি ঢাকা ট্রেডার্স আর একটি বরিশাল মেশিনারিজ। আমরা কিন্তু ঢাকা ট্রেডার্সের হিসাব বই আমরা কাজ করতেছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঢাকা ট্রেডার্স। আমরা কিন্তু বরিশাল মেশিনারিজ থেকে আমরা যন্ত্রপাতি কিনেছি। তো এখানে আমরা লিখব ঢাকা ট্রেডার্স। ঢাকা ট্রেডার্সের জাবেদা লিখে আমরা জাবেদার কাজ করব। আমরা উত্তর দিচ্ছি এখন খ নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাকে তো বারবার বোর্ড মুছতে হবে, তোমরা কিন্তু খাতায় উঠিয়ে নিবে, কারণ যেহেতু বোর্ডটি ছোট, সুতরাং সবগুলো জাবেদা এখানে লেখা যাবে না। তো তোমরা খেয়াল করে দেখো, জাবেদায় আমাদের প্রথম কাজ হচ্ছে লিখবো আমরা তারিখ লিখে এখানে লিখব বিবরণ, তারিখ, বিবরণ, খতিয়ান, পৃষ্ঠা। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তোমরা যাবে ঘরটি এগিয়ে নাও। তোমরা নিশ্চয়ই ঘরটি এঁকেছ। তো আমাদের জাবেদায় প্রথমে এখানে বলা ছিল যে আমরা বরিশাল মেশিনারিজ লিমিটেড থেকে যেহেতু বাকিতে যন্ত্রপাতি ক্রয় করেছি, এখন বরিশাল মেশিনারিজ আমাদের প্রদেয় হিসাব, আমাদের পাওনাদার। আর যেহেতু বরিশাল মেশিনারিজের নাম লেখা আছে এখানে, আমরা এখানে বরিশাল মেশিনারিজের নামে লিখতে পারি। অথবা এখানে সাধারণত পণ্য ক্রয়ের মাধ্যমে যে দেনার সৃষ্টি হয় সে তাদেরকে আমরা বলি পাওনাদার বা প্রদেয় হিসাব। আর সম্পদ ক্রয়ের মাধ্যমে যদি কোনো প্রদেয় হিসাব সৃষ্টি হয়, তাহলে সেটিকে আমরা আলাদা লিখে থাকি যন্ত্রপাতি সরবরাহকারী হিসাব, অথবা ওই প্রতিষ্ঠানের নাম লিখে রাখি। যেমন এখানে নাম হচ্ছে বরিশাল মেশিনারিজ লিমিটেড, আমরা বরিশাল মেশিনারিজ লিমিটেড লিখে রাখবো। তাহলে আমরা এখানে লিখবো প্রথমে কিনেছি 2014 এ কিনেছি আমরা জানুয়ারি মাসের 1 তারিখে কিনেছি। তো যেহেতু আমার টোটাল যন্ত্রপাতি কিনেছি 5 লক্ষ টাকা দিয়ে, আর এই যন্ত্রপাতি ক্রয়ের জন্য বরিশাল মেশিনারিজ লিমিটেড আমার কাছ থেকে যে টাকাটা পাবে, সেই টাকাটা দিয়ে আমরা এখানে জাবেদা লিখব যে বরিশাল মেশিনারিজ লিমিটেড কিন্তু আমার কাছ থেকে টাকা পাবে 5 লক্ষ টাকা। এর পরিবহন ব্যয় এবং সংস্থাপন ব্যয় যে টাকাটা রয়েছে সেটির জন্য আমরা জাবেদাটা আলাদা লিখব। সেটি যদি খেয়াল রাখতে হবে যে সেই পরিবহন ব্যয় এবং সংস্থাপন ব্যয়
দেখো এখানে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, পরিবহন আর সংস্থাপন ব্যয় টাকা কিন্তু বাকি রাখা যায় না বা বাকি থাকে না। বরিশাল মিশনারিজের টাকা কিন্তু এখানে বাকিতে ক্রয় করা হয়েছে, বাকিতে আমরা কিনেছি, এবং বরিশাল মিশনারিজের টাকা কিন্তু আমরা পরে পরিশোধ করেছি। কিন্তু পরিবহন সংস্থাপনের টাকা কিন্তু আমরা পরে পরিশোধ করিনি, যখন ক্রয় করেছি এবং পরিবহন এনেছি এবং সংস্থাপন দিয়েছি তখন আমরা এটা করেছি। তো সেই জাবেদাটা আমরা একসাথেও লিখে ফেলতে পারি এবং সেটি আলাদাও লিখতে পারি। যদি আমরা একসাথে লিখি তাহলে কি হবে দেখো, আর আলাদা লিখলে কি হবে দুইটি তোমাদের দেখাচ্ছি। যে যন্ত্রপাতি কিনেছি আমরা, যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট কার কাছ থেকে কিনেছি? বরিশাল মেশিনারিজ লিমিটেড। আমরা লিখব বরিশাল মেশিনারিজ লিমিটেড ক্রেডিট। আমি যদি বরিশাল মেশিনারিজ আমার কাছে কয় টাকা পাবে, সে আমার পাওনাদার কয় টাকার, সে আমার কাছে পাবে 5 লক্ষ টাকা। আর বাকি যে টাকাগুলো আমরা পরিশোধ করেছি, যেহেতু আমি বলেছি তোমাদেরকে যে আমাদের সমস্ত টাকাগুলোই যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে টাকাগুলো রয়েছে সব টাকাগুলোই এখন চেকে নিষ্পত্তি করা হয়। নগদে লিখলেও কিন্তু হবে না তা নয়, নগদে লিখলে আমরা সবগুলি নগদ লেনদেন লিপিবদ্ধ করব এবং আমরা ব্যাংক লিখলে সবগুলি ব্যাংককে লিপিবদ্ধ করব। কারণ এখন সাধারণত কারবার প্রতিষ্ঠান যারা মেশিনারিজ ক্রয় করে থাকে তাদের সমস্ত খরচগুলো তারা চেকে নিষ্পত্তি করে থাকে। তো এই জন্য আমরা এখানে যেহেতু বরিশাল মেশিনারিজকে চেক দ্বারা নিষ্পত্তি করা হয়েছে, সুতরাং আমরা এর পরিবহন এবং সংস্থাপন ব্যয় সেদিকেও আমরা চেকে ধরে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করব। কিন্তু এখানে যদি আমরা ধরে নিই যে এগুলো নগদে দেওয়া হয়েছে, যদি কিছু উল্লেখ করা নেই তাহলে আমরা নগদও লিখতে পারবো, নগদেও লেখা যাবে। তাহলে আমরা লিখি এখানে ব্যাংক হিসাব ক্রেডিট। আবার এই জাবেদাটা কিন্তু আলাদাও দেওয়া যেতে পারতো, ব্যাংক হিসাব ক্রেডিট। সেটি ছিল দুইটা মিলে সংস্থাপন ব্যয় এবং পরিবহন ব্যয় 30,000 টাকা। আর আমার মোট যন্ত্রপাতির মূল্য হয়ে গেল 5,30,000 টাকা। 5,30,000 টাকা যন্ত্রপাতি কিনেছি আমরা 5,30,000 টাকা দিয়ে। বরিশাল মেশিনারিজ লিমিটেড আমার কাছে পাবে 5 লক্ষ টাকা। আর পরিবহন সংস্থাপন ব্যয়ের টাকা কিন্তু আমরা ধরে নিলাম যে আমরা এটা বাকি রাখিনি, আমরা সাথে সাথে দিয়ে ফেলি। সাধারণত পরিবহন ব্যয় সংস্থাপন ব্যয়গুলো সাধারণত বাকিও হয় না, আর বাকি হলেও সেটা যেহেতু এখানে উল্লেখ করা নেই যে পরে দেওয়া হয়েছে পরিবহন ব্যয় সংস্থাপন ব্যয়, তাহলে আমরা ধরে নেব ক্রয়ের পর সাথে সাথে। প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা দেখেছো যে বরিশাল ট্রেডার্স থেকে যেহেতু আমরা 2014 সালের জানুয়ারির 1 তারিখে 5 লক্ষ টাকা দিয়ে যন্ত্রপাতিটি ক্রয় করেছি এবং উদ্দীপকে বলা ছিল যে 14 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ওই বরিশাল ট্রেডার্সের পাওনা চেক দ্বারা পরিশোধ করা হয়েছে। তো আমরা এখানে তো 14 সালের ফেব্রুয়ারির 1 তারিখ লিখে বরিশাল ট্রেডার্সের পাওনা আমরা চেকে দিয়েছি, তো লিখব বরিশাল মেশিনারিজ লিমিটেড, বরিশাল মেশিনারিজ লিমিটেড হিসাব ডেবিট। যেহেতু চেক দ্বারা নিষ্পত্তি করা হয়েছে তাই আমরা বলবো ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বরিশাল মেশিনারিজ আমাদের কাছ থেকে পাবে কত? 5 লক্ষ টাকা। আমরা বরিশাল মেশিনারিজকে 5 লক্ষ টাকা পরিশোধ করেছি। এখানে আমরা ব্যাখ্যা লিখব, যেহেতু বরিশাল মেশিনারিজের পাওনা অথবা বাকিতে যন্ত্রপাতি ক্রয়ের টাকা চেকে পরিশোধ করা হলো।
তাহলে আমরা বরিশাল মেশিনারিজ লিমিটেডের টাকা আমরা পরিশোধ করে দিলাম ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। আমরা সেটা লিখে দিলাম, লিখে তোমরা এটাকে দাগ টেনে দিবা, মানে প্রত্যেকে যাবে যে তোমরা এরকম দাগ টেনে দিবা, বিবরণের ঘরটাকে মানে আলাদা করে দিবা। এবার আমাদের কাজ হচ্ছে যে ডিসেম্বর মাসের 31 তারিখে আমরা হিসাবকাল সমাপ্ত করি। সেই সমাপ্ত হিসাবকালে প্রতি বছর যে অবচয় আমরা ধার্য করেছি, বার্ষিক অবচয়ের পরিমাণ ছিল আমাদের কত টাকা? 50,000 টাকা। তো 14 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ দিয়ে অবচয় নির্ণয় করা হয় বা অবচয় ধার্য করা হয় প্রতি হিসাবকালের শেষ তারিখে, মানে হিসাবকালের শেষে। এই জন্য আমরা ডিসেম্বর 31 লিখে আমাদের 14 সালের অবচয়ের পরিমাণ কত টাকা হলো? আমাদের অবচয়ের পরিমাণ হয়েছিল 50,000 টাকা। অবচয় জাবেদা তোমরা পড়েছো, লিখবা অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখবো, টাকা হচ্ছে অবচয়ের টাকা 50,000 টাকা, লিখবো 50,000 টাকা। ব্যাখ্যা লিখবো যেহেতু অবচয় ধার্য করা হলো। এবার আমি তোমাদের বলছি অবচয় হচ্ছে কারবারের একটি মুনাফা জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ব্যয় এক হিসাবকালের ব্যয় অপর হিসাবকালে যেহেতু স্থানান্তর করা যায় না, তাহলে যে হিসাবকালের মুনাফা জাতীয় ব্যয় সেই হিসাবকালে সেটাকে বন্ধ করে দিতে হয়, ক্লোজ করে ফেলতে হয়। তো যেহেতু আমাদের 14 সালের পরে 15 সালে কাজ করব, তাই 15 সালে যাওয়ার আগেই 14 সালের 31 ডিসেম্বর তারিখে আমাকে অবচয় হিসাবটাকে বন্ধ করে ফেলতে হবে বা ক্লোজ করে ফেলতে হবে, যার জন্য আমরা সমাপনী দাখিলা দেবো অবচয়ের জন্য। তাহলে অবচয়ের সমাপনী দাখিলা দেওয়ার জন্য অবচয় হিসাবকে বন্ধ করতে হলে অবচয়ের এখানে ডেবিট ব্যালেন্স হয়েছে, ডেবিট দিকে সৃষ্টি হয়েছে। তো তোমরা জানো যে কোনো হিসাবকে ক্লোজ করতে হলে, বন্ধ করতে হলে ডেবিটকে আবার ক্রেডিট করতে হয় আর ক্রেডিটকে ডেবিট করতে হয়। তাহলে অবচয় যেহেতু খরচের উদ্বৃত্ত, তো এটাকে আমরা ক্রেডিট করে দেবো। আর এই মুনাফা জাতীয় আয় আর ব্যয়গুলো ক্লোজ করা হয় আয় বিবরণীর মাধ্যমে, যেটাকে আমরা আয় বিবরণী বলি, আয় সারাংশ বলি। তাই আমরা আয় সারাংশ হিসাবে চার্জ করার মাধ্যমে মুনাফা জাতীয় ব্যয়গুলোকে আমরা কি করে ফেলবো? ক্লোজ করে ফেলবো। লিখবো আমরা আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। যেহেতু অবচয় হিসাব বা অবচয় খরচ বন্ধ করা হলো, অথবা অবচয়ের জন্য সমাপনী দাখিলা দেওয়া হলো, বা অবচয় হিসাবের সমাপনী দাখিলা দেওয়া হলো। অবচয় কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকা। এই গেল আমাদের 14 সালের কাজ। দেখো 14 সালের জাবেদা হয়েছে কয়টা? 4টা। প্রথম, যন্ত্রপাতি ক্রয় করেছি আমরা, সেটা জাবেদা দিয়েছি। আবার তার মূল্য পরিশোধ করেছি, মূল্য পরিশোধের জাবেদা দিয়েছি। এবার অবচয় ধার্যের জাবেদা দিয়েছি এবং অবচয় সমাপনী জাবেদা দিয়েছি। তোমাদের খেয়াল রাখতে হবে, এই 14 সালে ক্রয়কৃত মেশিনটি আমরা কিন্তু 10 বছর ব্যবহার করব। আর অঙ্কে আমাদের বলেছে প্রথম 3 বছরের জাবেদা দিতে বলা হয়েছে। 3 বছর, আমরা 1 বছর দিলাম, 14 সাল দিলাম। 15 সালে কি আমরা আবার জাবেদা লিখবো? তখন তোমাদের খেয়াল রাখতে হবে যে 15 সালে তো আমরা আর মেশিনটা কিনবো না। মেশিন তো কিনেছি একবার, ব্যবহার করব 10 বছর। সুতরাং 10 বছর ব্যবহার করলে অবচয় হবে 10 বছর, বাট 10 বছর কিন্তু এটাকে 10 বার কিনবো না, কিনেছি কিন্তু একবার। এই জন্য যেহেতু পরবর্তী সালগুলোতে 15 সালে আমরা আর মেশিনটা কিনবো না, অতএব কেনার জাবেদাটা আর হবে না। পরিশোধের এবং বরিশাল মেশিনারিজের টাকা পরিশোধের জাবেদা এটাও আর হবে না, যেহেতু আমরা আর কিনতেছি না, কিনেছি তো একবারই, টাকাও দিয়েছি একবার, টাকা তো আর বারবার দেবো না ওকে। অতএব ক্রয়ের জাবেদা, পরিশোধের জাবেদা,
সংস্থাপন পরিবহনের জাবেদাগুলো একবারই হবে একটা মেশিনের জন্য। আবার নতুন করে মেশিন কিনলে সে জাবেদা লিখবো, বাট যে মেশিনটা আমি কিনেছি একটা মেশিন, এটা ব্যবহার করতেছি, এটার ক্রয় জাবেদা একবারই হবে। তো যেহেতু আমাদেরকে 3 সালে জাবেদা করতে বলছে, আমরা 15 সালে গিয়ে 2015 সালে তোমরা আবার লিখবে 2015 লিখে, এবার আর যন্ত্রপাতি ক্রয় জাবেদা লিখবে না। কেন লিখবে না আমি তোমাদের স্পষ্ট করে বলছি, এই জন্য তুমি লিখবে না। মেশিনটি কিন্তু আমরা কিনেছি 14 সালে, 15 সালে এটি আর আমরা কিনিনি। ওই 14 সালের ক্রয়কৃত মেশিনটাই কিন্তু আমরা 15 সালে কি করবো, ব্যবহার করব। সুতরাং এখানে শুধু ব্যবহারের জাবেদা হবে। ব্যবহার কোনটা? অবচয়। অতএব ক্রয় জাবেদা আর হবে না, 15 সালে এসে 2টা জাবেদা হবে, অবচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ যেহেতু সরলরৈখিক পদ্ধতি, একই টাকা থাকবে, সেম জাবেদাটা হবে। আবার অবচয় হিসাব খরচ জাবেদা দেওয়ার পরে এটাকে আমরা বন্ধ জাবেদা লিখবো। আর সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এইগুলো আমাদের 15 সালে জাবেদা। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, 16 সালে গিয়ে কটি জাবেদা হবে? 16 সালে গিয়ে কি আমরা আবার মেশিনটি কিনবো? অবশ্যই কিনবো না, কারণ আমরা ওই 14 সালে ক্রয়কৃত মেশিনটি 10 বছর ব্যবহার করব। তো যেহেতু 16 সালে এসে আমরা মেশিনটি কিনবো না, সুতরাং 16 সালেও আর ক্রয় জাবেদা আমরা দেব না। কিন্তু 16 সালে ব্যবহার তো করবো, যেহেতু ব্যবহার করব, অতএব এর ব্যবহারের যে অবচয় হবে, সেই অবচয় জাবেদার আবার হবে। আবার 16 সালে গিয়ে সেম এই 2টি জাবেদা হবে। 16 সালে আবার গিয়ে 16 সালে ডিসেম্বর মাসে গিয়ে আবার অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এই মোট জাবেদা হলো 14 সালে হলো 4টি জাবেদা, 15 সালে 2টি, 16 সালে 2টি। আমি কিন্তু এখানে একই জাবেদা বিদায় শুধু তারিখটা চেঞ্জ করে দিয়েছি। তোমরা তার এরকম মুছে চেঞ্জ করতে পারবে না, তোমাদের লিখতে হবে। 14 সালে তোমরা 4টি লিখবা, 15 সালে এসে 2টি লিখবা, 16 সালে এসে 2টি লিখবা। তোমরা জাবেদাগুলো একটু লিখে নাও। তোমাদের যদি লেখা হয়ে থাকে তাহলে আমি এবার তোমাদের সাথে গ নাম্বারের উত্তরে যাব। আমি জাবেদাগুলো মুছে দিচ্ছি। গ নাম্বারে আমাদের প্রশ্ন ছিল যে আমরা এখানে 2টি খতিয়ান করব। একটি খতিয়ানের নাম ছিল অবচয় হিসাব। তোমরা অবশ্যই মনে রাখবে, আমরা খতিয়ানের ভিত্তি কিন্তু জাবেদার আলোকে কিন্তু খতিয়ান আমাদের করতে হবে। তার এই সবসময় খতিয়ান করার সময় তোমরা চলমানদের ছক ব্যবহার করবে, যেহেতু এটা সহজ এবং আধুনিক ছক। তাই চলমানদের ছক ব্যবহার করে আমরা কাজটি করব। তোমাদের চলমানদের ঘরে কথা নিশ্চয়ই মনে আছে। আমরা এখানে দেখব তারিখ। 3 বছরের খতিয়ান করলেও আমরা একই ঘরে একটি শিরোনামে অবচয় হিসাব 3 বছর আমরা একই ঘরে করতে পারবো। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা।
জের বা উদ্বৃত্ত, ডেবিট জের, আর এখানে হিসাবের পূর্ণাঙ্গ। তো দেখো এই ঘরে কি আমরা জাবেদা আলাকে যদি খতিয়ান করি, 14 সালে দেখো প্রথম জাবেদা কি ছিল? যন্ত্রপাতি হিসাব ডেবিট, বরিশাল মেশিনারিজ লিমিটেড ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে কি অবচয় বলে কিছু আছে কি? সুতরাং এই জাবেদা অবচয়ের অন্তর্ভুক্ত হচ্ছে না। সেকেন্ড জাবেদা ছিল বরিশাল মেশিনারিজ লিমিটেড ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানেও অবচয় হিসাব খাত বলে কোনো হিসাব খাত নেই। 3 নম্বরে গিয়ে লেখা ছিল অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তো নিশ্চয়ই অবচয় হতে অন্তর্ভুক্ত হবে, কারণ এখানে অবচয় হিসাব খাত রয়েছে। 2014 ইং ডিসেম্বর 31 অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তোমাদের খতিয়ান নিশ্চয় মনে আছে। আমরা এখানে কোন নামটা লিখবো? অবচয়ের বিপরীত নামটা লিখবো। বিপরীত নামটা কি? এখানে পুঞ্জীভূত অবচয় হিসাব। অবচয় ডেবিটে টাকা আছে, ডেবিট দিকে লিখবো 50,000 টাকা। উদ্বৃত্তের লিখবো আমরা ডেবিট দিকে 50,000 টাকা। সেম তারিখে নেক্সট জাবেদা আছে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এইটাও খতিয়ানে আসবে। বিপরীত নামটা হবে আয় সারাংশ হিসাব। অবচয়ের বিপরীত নাম আয় সারাংশ হিসাব লিখে এটা জাবেদা আছে অবচয় ক্রেডিট দিকে, এটা বসবে ক্রেডিট দিকে। তাই এটা আছে ডেবিটে, ক্রেডিটে মাইনাস। ডেবিটে পুঞ্জীভূত অবচয় নামে উদ্বৃত্ত ডেবিট দিকে রয়েছে 50,000 টাকা। এবার হয়েছে ক্রেডিটে। এবার উদ্বৃত্ত লেখার সময় আমরা ডেবিটে ক্রেডিটে মাইনাস করলে ব্যালেন্স কিছুই থাকে না। আর তোমার এটা মনে রাখতে হবে, অবচয় যেহেতু মুনাফা জাতীয় ব্যয়, সেজন্য মুনাফা জাতীয় ব্যয়ের কোনো উদ্বৃত্ত থাকবে না। কারণ মুনাফা জাতীয় ব্যয় 1 বছরের ব্যয় আরেক বছর যেহেতু ট্রান্সফার হয় না, সুতরাং 14 সালের ব্যয় 14 সালে ক্লোজ হয়ে যাবে। কখনোই অবচয়ের খতিয়ানের কোনো ব্যালেন্স সৃষ্টি হবে না, দুটো মিলে যেতে হবে। এইগুলো 14 সালের খতিয়ান। আমার একই ঘরে আবার 2015 ইং লেখে 2015 সালের জাবেদা ছিল ডিসেম্বর 31। আবার দেখো সেম জাবেদা লেখা আছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তখন আমরা লিখবো কি নামে লিখবো? এখানে পুঞ্জীভূত অবচয় হিসাব। সেম ভাবে এখানেও টাকা ছিল ডেবিটে 50,000 টাকা, আমরা লিখবো 50,000 টাকা। এখানে যেহেতু ব্যালেন্স নেই, জিরো, ডেবিটের জিরো, এখানে ডেবিট, জিরোর সাথে 50,000 যোগ করলে টাকা 50,000 টাকাই হয়। আবার ডিসেম্বর 31 তারিখে লেখা আছে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। আমরা কি নামে লিখবো? এখানে আয় সারাংশ হিসাব নামে লিখবো 50,000 টাকা। এটা ডেবিট, এটা আছে ক্রেডিট। ডেবিট ক্রেডিট বিয়োগ করলে থাকে কিছু থাকে না। তো 15-16 ব্যালেন্স কি হয়ে গেল? জিরো। সেম ভাবে 2016 ইং আমরা লিখবো ডিসেম্বর 31। 16 সালে জাবেদা ছিল, সেম জাবেদা ছিল অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে কি নামে লিখবো? পুঞ্জীভূত অবচয় নামে লিখবো। পুঞ্জীভূত অবচয় হিসাব নামে লিখবো। এখানেও অবচয় আসে ডেবিট দিকে, ব্যালেন্সে বসবে ডেবিট দিকে। এখানেও সেম ভাবে আবার আছে আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব লিখে ক্রেডিট দিকে 50,000, সেভাবে ডেবিট ক্রেডিটে মাইনাস করলে ব্যালেন্স জিরো হয়ে যায়। মজার ব্যাপার হলো দেখো, এখানে অবচয় খতিয়ান করলে
প্রত্যেক বছরই কিন্তু হিসাব করলে শেষে ব্যালেন্স কি হয়ে যাচ্ছে, জিরোয় নীল হয়ে যাচ্ছে। ব্যালেন্স নীল হয়ে যাচ্ছে, ব্যালেন্স থাকতেছে না, ডেবিট ক্রেডিট বিয়োগ করে ব্যালেন্স কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তোমরা মনে রাখবা যে অবচয় যেহেতু মুনাফাচিত ব্যয়, সুতরাং মুনাফাচিত ব্যয়ের কখনো ব্যালেন্স সৃষ্টি হবে না, ব্যালেন্স থাকবে না, এরকম জিরো হয়ে নীল হয়ে যাবে। তো তোমরা জাবেদা থেকে এইভাবে, আমরা কিন্তু 14 সালের জন্য একটা ঘর, 15 সালের একটা ঘর, 16 সালের একটা ঘর তুমি করতে পারবে, তোমার অনেক সময় লাগবে, তুমি এটা করবে না। এক ঘরের মধ্যেই শুধু তারিখটা চেঞ্জ করে 14, 15, 16 তিনটা করে ফেলবা। তা আমার মনে হয় তোমরা অবশ্যই ক্ষতিটাকে বুঝতে পেরেছ। এবার চলো আমরা চলে যাই, তোমরা আরেকটি খতিয়ানের ঘর আঁকো। আমি আমার ঘরটা রেখে দিচ্ছি, তোমরা নতুন করে আরেকটি ঘর আঁকো। তো নতুন করে আরেকটি ঘর আঁকা। আমাদের দুটি খতিয়ান করতে বলা হয়েছিল, একটি অবচয় হিসাব, আরেকটি ছিল পুঞ্জীভূত অবচয় হিসাব। একটা ছিল অবচয় হিসাব, আর ছিল পুঞ্জীভূত অবচয় হিসাব। তোমরা ঘরটি এঁকে নাও, আমি তোমাদের একটু সুযোগ দিচ্ছি, তোমরা ঘরটি এঁকে নাও। নিশ্চয় তোমরা ঘরটি এঁকেছো। এটার নাম হবে পুঞ্জীভূত অবচয় হিসাব। তো পুঞ্জীভূত অবচয় খতিয়ান করার সময় খেয়াল রাখো, আমরা যে জাবেদা করেছি প্রথম 14 সালে, দেখবো পুঞ্জীভূত অবচয় কোন জাবেদার মধ্যে রয়েছে। প্রথম জাবেদায়, দ্বিতীয় জাবেদায় পুঞ্জীভূত অবচয় বলে কিছু ছিল না। 3 নম্বর জাবেদায় 31 ডিসেম্বর তারিখে জাবেদা ছিল অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তোমরা খতিয়ান পারো, তাই আমি বিষয়টাকে একটু রেপিডলি আগাচ্ছি। খতিয়ানের বেলায় যে জাবেদা ছিল অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাহলে আমরা খতিয়ানের পুঞ্জীভূত অবচয় হিসাব, তাহলে এখানে পুঞ্জীভূত অবচয় খতিয়ানে কি নামে বসবে, তার বিপরীত নামটা বসবে। লিখবো আমরা অবচয় হিসাব। টাকাটি বসবে ক্রেডিট দিকে, যদি ক্রেডিট দিকে বসছে তাহলে উদ্বৃত্তরা বসবে ক্রেডিট দিকে। 14 সালে দেখো, 14 সালে পুঞ্জীভূত অবচয়ের অন্য কোনো জাবেদা আর নেই। 4 নম্বর জাবেদা ছিল আমাদের আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। এখানে পুঞ্জীভূত অবচয় কথা বলতে কিছুই নেই। 15 সালে আইসা এখানে কিন্তু ব্যালেন্স কিন্তু রয়ে গেল 50,000 টাকা, এটা কিন্তু জিরো হয়নি, কারণ এখানে আর কোনো জাবেদা নেই, আর কোনো হিসাব পুঞ্জীভূত অবচয়ের কোনো হিসাব কথা এখানে নেই। চলে যাবো 15 সালে। 15 সালে আবার লেখা আছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আমরা আবার বলবো অবচয় হিসাব, এটাও ক্রেডিট দিকে 50,000 টাকা। দেখো এখানে ব্যালেন্স আছে ক্রেডিট দিকে, এটা আছে ক্রেডিট দিকে, তাহলে ক্রেডিটে ক্রেডিটে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, যোগ হয়ে এটা হয়ে যাবে 1 লক্ষ টাকা। ব্যালেন্স কিন্তু আমরা সবসময় যোগ বিয়োগ করবো, প্লাস মাইনাস করবো। আগে ব্যালেন্স ছিল না বিধায় প্লাস মাইনাস করলে জিরো হয়ে গেছে, বাড়েনি। এখানে আগে ছিল ক্রেডিট ব্যালেন্স, এখন হয়েছে ক্রেডিট, তাহলে ক্রেডিটে ক্রেডিটে প্লাস হয়ে গেলে 1 লক্ষ টাকা। অবচয় কিন্তু জমা হচ্ছে, পুঞ্জীভূত হচ্ছে। 16 সালে আইসা আবার যাবে দেশ অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে আবার লিখবো আমরা অবচয় হিসাব, এটিও আছে ক্রেডিট দিকে, তাহলে ওইটা আছে ক্রেডিটে, ক্রেডিটে আবার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, হয়ে গেলে 1,50,000 টাকা। এই হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান। পুঞ্জীভূত অবচয় প্রতি সালে একটি করে আসবে, কারণ প্রতিবার পুঞ্জীভূত অবচয়ের মাত্র একটি জাবেদা রয়েছে, এই জন্য একটি নামে টাকাগুলো আসতে দেখো। প্রত্যেক বছর টাকা কি হচ্ছে, জমা হচ্ছে, পুঞ্জীভূত হচ্ছে, একটা ফান্ড হচ্ছে। 10 বছর পরে আমাদের আবার 5 লক্ষ টাকা এরকম জমা হয়ে যাবে। যে 5 লক্ষ টাকা জমা হলে পরে আমাদের পুরান মেশিনটা যখন বিকল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন সেই 5 লক্ষ টাকা দিয়ে, এবং ওই যে 5 লাখ শেষে আবার 30,000 টাকা আমরা সলভেন্স বিল পাবো বিক্রি করে, এই 5,30,000 টাকা দিয়ে আমরা আরেকটা যন্ত্রপাতি আমরা এখানে কারবারে কি করতে পারবো, পুনঃস্থাপন করতে পারবো, সংস্থাপন করতে পারবো। তখন আর আমাকে নতুন করে আর টাকা ব্যয় করতে হবে না, আমার এই জমানো টাকা দিয়েই আমি আরেকটি সম্পদ কিনতে পারবো।
কারবারের এই সম্পদ করার জন্য নতুন করে কোনো মূল জাতীয় ব্যয় করতে হবে না, কারবারের ব্যাঘাত ঘটবে না, কারবারের মূলধনের মধ্যে আর হাত দিতে হবে না। তার এই অবচয়নামী যে টাকা জমা হচ্ছে প্রতি বছর, 10 বছর পরে তার পুরো টাকাটা জমা হয়ে যাবে, আবার সে নতুন করে আর সম্পদ কিনতে পারবে। এই হলো আমাদের পুঁজিগত অবচয় খতিয়ান। আমি আশা করি তোমরা ক, খ, গ 3টি প্রশ্নের উত্তরে তোমরা পারবে, বুঝতে পেরেছ। তোমরা এই উদ্দীপকের আলোকে তোমাদেরকে আমি বলবো, এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটি নিজেরা আবার করবে। আমি বিশ্বাস তোমরা পারবে। তো নেক্সট ক্লাসে আমরা আবার অন্য একটি উদ্দীপক অঙ্ক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।